সবার শোনা যাচ্ছে গলা? তাঁদের মধ্যে গণকে কিভাবে এটা প্রভাবিত করেছেন সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। ঘটনাক্রম হয়তো কোনোটা আগে কোনোটা পিছে হতে পারে। প্রথমে মায়ের সাথে ঠাকুরের সম্পর্ক সম্বন্ধে। মা ও কামাতুরে আছে। মায়ের তখনও বিশ্বাস মা গর্ভধারিণী মা হবেন। ঠাকুর কোনো এক প্রসঙ্গ তুলে বলছেন, দেখো যে কন্যা সন্তান নিয়ে জননীরা আনন্দিত, সেই কন্যা পুত্র যদি মরে তাইলে হয়ে লুণ্ঠন হয়ে চিৎকার করতে থাকবে। এমনি আছো ঠাকরান হয়ে আছো, থাকবে। মা বলছেন, কারণ তার তো তখনও মা হবার ইচ্ছা। বলছেন, হলে কি সবগুলোই মরে যাবে? শুনে ঠাকুর বলছেন, ও মা, আমি ভাবলাম কিচ্ছু জানে না, ভেতরে ভেতরে এত বুদ্ধি। মা লজ্জা পেয়ে ওখান থেকে ঘরে ঢুকে পড়েছে। মায়ের মা ও ঠাকুরের শাশুড়ি বলছেন, এমন জামাইয়ের হাতে মেয়েকে দিলুম, একটি মা ডাক শুনতে পেলেন। ঠাকুর বলছেন, শাশুড়ি ঠাকুরুন, আপনার মেয়ের এত সন্তান হবে যাদের মা ডাকের জ্বালায় অতিষ্ঠ হয়ে। মা কিন্তু অতিষ্ঠ হয়নি, মা ডাকের জ্বালায় অতিষ্ঠ হয়নি, বরঞ্চ তার উল্টো হয়েছে। কোন সন্তান বা কন্যা সন্তান বা পুত্র সন্তান ঠাকুর মার কাছে যারা পাঠিতে এসে যদি কেউ মা না বলেছে, মা তার থেকে বেশি কষ্ট পেতেন। মা ডাক দিতে না শুনতে পেতেন। এমন ছিল সব সর্বগ্রাসী মায়ের মাতৃভাব। এখন মায়ের এই মাতৃভাবটা কখন জাগ্রত হয়? একটা ফুল গাছে যখন কলি থাকে তখন একটা ফুল ফুটবে বলে বোঝা যায়। যদি পোকায় টোকায় না কাটে, ফুলটা প্রস্ফুটিত হতে সময় লাগে, তখন আমরা ফুলটাকে দেখি। সেরকম মাও যখন মাতৃভাবে আরোগ্য যতক্ষণ না হয়েছে, তখন তো তিনি ব্যবহারিক জগতের মা হওয়ার চিন্তা করেছেন। যে আমি অনেক আগে নরেন্দ্রপুরে যখন ছিলাম তখন বিভিন্ন জায়গাতে যেতে হয়েছে, গিয়েছি। অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আসতো, তাদের মা বাবা আসতো। বাচ্চা মেয়েদেরকে জিজ্ঞাসা করতাম, ফিরে তোকে কি ডাকবো, মা বলে ডাকবো না মাসি বলে ডাকবো? 90% মেয়ে বলতো মা বলে ডাকবো। এই যে তাকে তো শিখিয়ে দেয়নি, কেউ শিখিয়ে দেয়নি, আমিও বলি মা বলে ডাকবো কি মাসি বলে ডাকবো? সে যে বলছে না মা বলবো, এটা কেন বলছে? তার ভিতরে যে সেই মাতৃভাবটা সুপ্ত অবস্থায় আছে।
কিন্তু মা কি বাবা কি ও কিন্তু জানে না। মানে ব্যবহারিক জগতের যে ব্যবহারটা সে জানে না, কিন্তু সে মা, আমাকে মা বলে ডাকবে, মা, সেটা সবার বলতে হবে। এই মায়ের মাতৃত্ব বোধ, মাতৃভাবে আরূঢ় হয়েছেন তখন যখন ঠাকুর দক্ষিণেশ্বরে তাকে ষোড়শী রূপে পুজো করলেন জগজ্জননীর। হে মা জগদম্বে, এর শরীর অবলম্বন করে তুমি আবির্ভূতা হয়ে জগৎ কল্যাণ করো, এইভাবে ঠাকুর মন্ত্রপুত জল মায়ের শরীরে ছিটিয়েছে। এটা তো অনেক পরে, কিন্তু তার আগে মা কিরকম ভাবে ঠাকুরকে পরীক্ষা করেছে, ঠাকুর মাকে কিরকম পরীক্ষা করেছে। মা জিজ্ঞাসা করছেন, তুমি আমাকে কি দৃষ্টিতে দেখো? ঠাকুরের পা সেবা করছেন, তুমি ওই যে আশা ছিল বললাম যে তিনি গর্ভধারিণী মা হবেন, সেরকম একটা ঠাকুর সত্য সংকল্প, ঠাকুর মা স্বামী সত্য সংকল্প, ওনারা যখন যেটা বলেন, এখন যে শুনছে সে তার কথাগুলো সেইভাবেই প্রত্যক্ষিত হয়, মনে সেইভাবেই ভাব আসে। মা জিজ্ঞাসা করেছেন, তুমি আমাকে কিভাবে দেখো? ঠাকুর বললেন, যে এই শরীরের জন্ম দিয়েছেন, বর্তমানে নহবতে আছেন, যিনি মন্দিরে আছেন এবং যিনি আমার এখন পদসেবা করছেন, তাদেরকে তিনজনকেই আমি মা জগদম্বার রূপ বলে দেখি। যে মা জগদম্বার রূপ বলে দেখি যে বলছেন, যে দেখাটা কিরকম? ওই যে বললাম সত্য সংকল্প পুরুষ, তিনি যখন যা দেখেন, যা বোঝেন, যা করেন, যা বলেন, সবটাই সত্য সংকল্প। এবং যিনি শুনছেন সেই অবস্থায় তিনিও সত্য সংকল্প, তার ভেতরেও সেই বোধটা সম্পূর্ণরূপে সেরকমভাবে জাগিত হয়। কিরকম? ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, তখনও মা আসেননি, পঞ্চবটিতে বসে আছেন। ঠাকুর দেখছেন যে একটি বেশ্যা নীল বসন পরিহিত দাঁড়িয়ে আছেন। ঠাকুর তার দিকে চেয়ে থাকতে বললেন যে, তারপর আমি সেই বেশ্যাকে একদম ভুলেই গেলাম। আমাদের দৃষ্টিতে যদি কেরকম থাকে, আমরা তো দৃষ্টিহীন হয়ে যাই। ঠাকুর বলছেন, দেখতে আমি তাকে ভুলে গেলাম। স্বয়ং মা সীতার উদ্দীপন হয়ে গেল। বেশ্যাকে দেখতে দেখতে ঠাকুরের ভিতরে সীতার উদ্দীপন হয়ে গেল, সীতার ভাবে ভাবিত হয়ে গেলাম। আমি বেহুশ হয়ে গেলাম, মা সীতাকেই দেখতে গেলাম। এই যে ওনারা দেখেন, এই যে দেখাগুলো, সেগুলো হচ্ছে পারমার্থিক জগতের দেখা। এবং মাকে যখন ঠাকুর বলছেন, ঠাকুরই পারমার্থিক জগৎ থেকে বলছেন, যে যিনি শরীরে জন্ম নিয়েছেন, যিনি বর্তমানে নহবতে আছেন, যিনি মন্দিরে আছেন, যিনি আমার পদসেবা করছেন, তাদেরকে আমার হিসেবে বোধ হচ্ছে, দেখছেন, বোধ হচ্ছে। ওই যে বাচ্চা মেয়েটি বলছে আমাকে মা বলে ডাকবে, তার ভেতরে বোধটা রয়েছে, ওই মাতৃভাবে, সেই বোধটা মায়ের ভেতরেও হয়েছে। ঠাকুরও দেখছেন যে
এনারা মাতৃস্বরূপা মাতৃ, যাকে বেশ্যাকে দেখতে দেখতে ঠাকুর সীতার উদ্দীপন হয়ে গেল। এই বেশ্যাকে আমি ভুলেই গেল। দেখছি মা সীতা দাঁড়িয়ে আছেন, লঙ্কা থেকে ফিরছেন। মা সীতা খাবেন, সমাধি হয়ে গেল। পরবর্তীকালে ঠাকুর তার আগে ঠাকুর জিজ্ঞাসা করছেন মাকে, হ্যাঁ গা, তুমি কি আমাকে সংসার পথে টেনে নামানোর জন্য এসেছো? দেখুন, ওই যে উপনিষদে বলেছে আশ্চর্য বক্তা কুশলেশ্বর লব্ধা, মানে বক্তা যিনি বলবেন তিনি আশ্চর্য, অর্থাৎ তিনি কুশলী হবে, উপলব্ধিবান হবে। আশ্চর্য বক্তা কুশলেশ্বর লব্ধা, যিনি শুনবেন লাভ করবেন তিনিও কুশল হবেন, কুশলী হবেন। অর্থাৎ গুরু যা বলবেন শিষ্য তা শুনে তার ভেতরে সেই বোধটাই আসবে। কুশলার অনুশিষ্ট এবং অনুশিষ্ট, কুশল অনুশিষ্ট হবে। এই অবস্থায় মা ঝটিতেই উত্তর দিয়েছেন, না না না, আমি তোমাকে সংসারে আনতে যাবো কেন, আমি তোমাকে তোমার আধ্যাত্মিক করতে সহায়তা করতে। সাধারণ যাওয়ার পর একে অপরের প্রতি এরকম প্রশ্ন বা তার এরকম উত্তর কেউ করেছে বা শুনেছে বলে আমার তো ধারণা হয়। কিন্তু মা ঠাকুরকে উত্তর দিয়েছেন, না, আমি তোমাকে টেনে নামাতে আসিনি, আমি তোমাকে সহায়তা করতে। যিনি জগৎজননী তিনি বলতে পারেন যে আমি তোমাকে সহায়তা করতে এসেছি তোমার আধ্যাত্মিক করতে। সে সহায়তা কখন পরিপূর্ণতা লাভ করেছে? যখন মাকে তিনি ষোড়শী পুজো করে মাতৃত্বে প্রতিষ্ঠিত করেছেন। এবার মাতৃত্বে তিনি প্রতিষ্ঠিত করলেন, পুজো করে এটা করলেন। ব্যবহারিক জগতে মা এরকম সেটা শুরু করছেন। এই ভাবটা যে মা কিরকম করে শুরু করছেন, কিরকম পরিচালনা করছেন, সেটা দেখার জন্য ঠাকুরের একটু উদ্গ্রীব ছিল যে মা মাতৃত্ব পদে থেকে কিরকম উদ্বোধন করেছে। সেটি একটি ঘটনা। যখন ঠাকুর তো খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সতর্ক ছিলেন, শিষ্যদের খাওয়া দাওয়া নিয়ে একটু কাউকে বেশি দিলে খুব অসন্তুষ্ট হতেন। তিনি যখন ঠাকুরের একই সন্তানরা আসতে শুরু করলো, কাকে কতটা রুটি খেতে দেন, রাত্রেবেলা যারা যারা থাকতো তাদেরকে খেতে দেন। একদিন জিজ্ঞাসা করছেন যোগেন মহারাজকে, আরে তুই রাত্রে কখানা রুটি খাস? 4 খানা রুটি। হ্যাঁ, 4 খানা রুটি। সাথে সাথে মহারাজ, তুমি যদি ছেলেদেরকে এখন নিয়ে এসে খেতে দাও, এরা সাধন ভোজন করবে কখন? না, এত রুটি খেতে দেওয়া যাবে না। ঠাকুরের সামনে ঝটিতি তার বিপরীতে উত্তর দেওয়া কত কঠিন হতে পারে। যার একটু চোখ এরকম করে আর চোখে চেয়েছেন কোনো কিছু ব্যাপারে, সবাই ভয়ে তটস্থ থাকতেন, এরকম ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন
ঠাকুরের চাহনিতে ভয় কিরকম ভয়? গোপালের মা কামারহাটির বামী বলরাম বাবুর বউসের বাড়ি থেকে ফিরছেন ঠাকুর সাথে নৌকাতে করে, ঘুরের কিছুই নেই, পড়ে রাড়ি, কোন রকম এখানে ওখান থেকে খেয়ে ডেকে করে আমি খান ভগবান না করে পড়ে আছেন। এই করে করে ওনার 60 বছর বয়স হয়েছে। বিয়ে হয়েছিল কবে? ওই 5-6 বছর বয়সে বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, স্বামী কি দেয় আমি দেখেন। পরে শুনেছে তিনি বিধবা, গোপালকে ডাকেন, জব করেন, ছাপ করে প্রায় 60 বছর বয়স করেন, মানে 50 বছর ধরে করতে হবে, 50-55 বছর বয়স। ওনাকে বলরাম বাবু স্ত্রী কিছু চাল ডাল যা লাগে নৌকাতে উঠেছেন, গোপালের মার দিকে তাকাননি, কিন্তু পুটলিটার দিকে ঠাকুরের এরকম আর চোখে তাকিয়ে, যে গোপালের মা চোখ করলো দিকে, গোপালের মজা আর চোখে তাকাচ্ছে পুটলিটার দিকে, গোপাল পুরী ভয়ে কাঁপতে শুরু করেছে। এই ছিল ঠাকুরের যেরকম ভালোবাসার সেরকম শাসনের যে দৃষ্টি হতো, ভয়ে তটস্থ হয়ে যেত। সেই ঠাকুরের সামনে মা বলছেন, ছেলেদের খাওয়া নিয়ে তুমি খোটা দিও না, আমি মা, আমি ছেলেদের খাওয়াচ্ছি, তাদের ভবিষ্যৎ আমি দেখি। এই যে মা সাধারণ মেছক, এই যে বুলি, মুখের বুলি, কথার কথা আমরা যা বলি, কথার কথা বলেন, এটা বলেছি তার মাতৃভাব থেকে, মায়ের মাতৃভাব থেকে, আমি মা, তাদের ভবিষ্যৎ আমি দেখি। এই যে উদ্বোধন, মাতৃভাবের উদ্বোধন মায়ের শুনলে, এটা শুনে ঠাকুর মাকে বলতে পারতেন, তুমি কি দেখবে তাদের ভবিষ্যৎ? এরা আমার কাছে এসছে, আমার চেলা, তুমি তাদেরকে আমার মাকে বলতে পারতেন সেটা বলেন। তিনি চেয়েছিলেন মায়ের, তার ঠাকুর জানতেন মায়ের মুখ দিয়ে যেটা বেরোবে সেটা সত্য কিনা অসত্য কিছু বেরোবে, যা ভবিতব্য সেটাই বেরোবে। মায়ের মুখ থেকে শুনছেন আমি মা, তাকে ভবিষ্যৎ দিলাম। ঠাকুর সন্তুষ্ট হয়েছেন যে মায়ের এই মাতৃ পদবীতে এই উদ্বোধন হলো। আরো পরের ঘটনা, ঠাকুর কাশীপুরে আছে, স্বামীজি তার আগের ঘটনা, যখন ঠাকুরের সন্তানরা আস্তে আস্তে শুরু করেছেন ঠাকুরের কাছে, একজন এক সময় এসছে। সুরেন মিত্রের বাড়িতে, দত্তের বাড়িতে প্রথম নবীন্দ্রনাথকে দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে বুঝতে পেরেছেন যে এই সেই সপ্তঋষির এক ঋষি। এখন একটি জোয়ান ছোকরা তাকে দেখে বলছেন এই সেই ছেলে। কোন সেই ছেলে? না, তিনি দক্ষিণেশ্বরে বসেছিলেন, মন সমাধিস্থ হয়ে গেছে। মন সমাধিস্থ হয়ে বলছেন ক্রমশ মন উপরের দিকে উঠে যাচ্ছে, পিতৃলোক পার হয়ে দেবলোকে প্রবেশ করছে। দেবলোকে যখন যাচ্ছেন তখন সবাই হাত জোড় করে, একটি শিশু যাচ্ছেন তখন
দাঁড়িয়ে আর সাহায্য করে। দেবলোকের পর তারপরে এলো অখণ্ড ঘরে, যেখানে দেবলোক দেবতারা অনেক নিচে পড়ে আছে। সেই অখণ্ড সমরস জ্যোতির্মণ্ডল, অখণ্ড সমরস জ্যোতির্মণ্ডল। অখণ্ড মানে সেখানে কোনো খণ্ডন করা যাচ্ছে না। সমরস বলছেন যে এখানে যে রস রয়েছে, বেদে যাকে রসস্বরূপ বলছে, সেই সমরস, সেই রসের আস্বাদন এক জায়গায় একরকম হচ্ছে না, সব একরকম। সমরস জ্যোতির্মণ্ডল, অখণ্ড সময় লীলাবন্ধের মধ্যে অখণ্ড সমরস জ্যোতির্মণ্ডল। সেখানে 7 জন ঋষি বসে সমাধিস্থ। তার মধ্যে তাদের অন্যতম যিনি আছেন, তার কাছে একটি শিশু, তাকে গলা জড়িয়ে ধরে বিনা নিন্দিত কণ্ঠে, মানে শিশুর কণ্ঠস্বর এত সুমধুর, বলছেন, ওগো আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। ঋষির ঘনবঙ্গ সমাধি থেকে উত্থিত হয়ে শিশুটিকে মুস্কি হাসলেন। মৌনম সম্মতি লক্ষণ, মুস্কি হেসে বলে দিলেন যে হ্যাঁ ঠিক আছে, আস। তারপর দেখলাম সেই ঋষির দেহ মনের একাংশ, সেই ঋষিমুনির দেহের একাংশ জ্যোতির আকার ধারণ করে শিমলায় অবতীর্ণ। আর নরেনকে আজ দেখেই বুঝতে পারলাম সেই ব্যক্তি। তো তিনি তো বললেন, ঠাকুর ওনার গান শুনে এত খুশি হয়েছেন যে একবার দক্ষিণেশ্বরে এসো। চেষ্টা করি। তিনি চলে এলেন, কিন্তু উৎকণ্ঠাতে দিন যাচ্ছে ঠাকুর। কিন্তু উৎকণ্ঠা হলে কি হবে? তিনি তো মায়ের আদেশের আদেশ পালন রক্ষা করার জন্য মার যতক্ষণ ইচ্ছা না হবে, কিন্তু তা হলেও কি, ইচ্ছা না হলেও কি, মায়ের মন সন্তান যখন দূরে থাকে, জানে যে ছুটিতে না পেলে ছেলে আসতে পারবে না, কিন্তু তাতে তো মায়ের মন কি সেই বাঁধা মানে আকুলে বিকুলে হয় না? আপনারা বলাই জানেন। তথাপি মন আকুল হচ্ছে, ঠাকুর পরিচিত হয়ে আছেন। এলেন একদিন বন্ধু বান্ধবদের সাথে নিয়ে, বসলেন ঠাকুরের ঘরে। ঠাকুর নন্দনাথকে বসতে বলে হঠাৎ হাত ধরে বারান্দায় যে দরজাটি আছে, গঙ্গার ধারের যে দরজাটি, সেই দরজার বের হয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে কি করছেন? হাত জোর করে কাঁদছেন আর বলছেন, প্রভু জানি তুমি জীবের দুঃখ হরণ করতে আবির্ভূত হয়েছ, তুমি নরবেশী নারায়ণ। এরকম করে করছেন। নরেন্দ্রনাথ ভাবছি আমি কোন পদ্মনাথের সাথে আমি দেখতে এসেছি। এখন এরকম তেজস্বী ছিলেন নরেন্দ্রনাথ,
তখনকার দিনে তিনি বিয়ে পড়ছেন, শুধু তাই না, এত মেধাবী ছেলে তৎকালের সময় কেউ ছিল না। এমন ছেলের সামনে যদি কেউ এরকম ভেঙচি করে অভিনয় করে, তো সেই ছেলে কি সহ্য করবে? উচ্চতা ছিল তার, সহকারে কথা বলে কেউ মাসে রাখো না, কিন্তু না, নরেন্দ্রনাথ ঠাকুর যে এরকম করছেন, তিনি একটুও অভিভূত হলেন না, বিরক্ত হলেন না। তিনিও যেন একটা ভেবাচাকা খাওয়ার মতো ভাবছেন, আরে কোন মাঠকে দেখতে এলাম, ওটাই আমি নরেন্দ্রনাথ দত্তের ছেলে, বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে বলছি কিনা ঋষি নারায়ণ। যাই হোক, কিছুক্ষণ পরে ঠাকুর মিষ্টি এনে তারপরে ঘরে সবার সামনে বসে, ঠাকুর বসে সবার সামনে তো সবাই শুনছে। তিনি আবার দ্বিতীয়বার আবার একটা ভেবাচেকা অবাক হয়ে, একটু আগে যে লোকটাকে দেখলাম আমার সাথে এরকম উন্মাদের মতো ব্যবহার করছে, আর এই লোকটাই এরকম ভাবে সবার সামনে এত সুন্দর ব্যবহার করছে, এই জিনিসটা তাকে ভাবিয়ে দিয়েছে, ভেবেচাকা খাইয়ে দিয়েছে। তাছাড়া আরেকটা জিনিস, এই যে ঠাকুর তার সাথে ব্যবহারটি করলেন, এই ব্যবহারে তিনি দুষ্ট না হয়ে বরঞ্চ ঠাকুরের প্রতি আকৃষ্ট এবং ঠাকুরের যে ব্যবহার তার প্রতি আকৃষ্ট হয়ে তিনি যেন আরো বিভ্রান্ত। এই তো গেল প্রথম ঘটনা। তারপরে ঘটনা আপনারা জানেন যে তারপরে আরো কয়েকবার আসার পরে ঠাকুরের স্পর্শে সন্দিগ্ধ হয়েছে, তারপরে ভেবেছেন যে দুর্বল মানুষের উপরেই এরকম হিপনোটাইজ করা যায়, আমার মতো দুর্বল সবল মানুষের উপরে কি করে তিনি করিলেন। যত ভাবছেন ঠাকুর যেন নরেন্দ্রনাথকে তত ভাবাচ্ছেন, এবং কিছুতেই বুঝতে পারছেন না যে কি করে সম্ভব, তিনি তো স্পর্শ মাত্রের উপর করতে পারেন। এই করতে 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 ঠাকুরের কাছে থেকে যখন নরেন্দ্রনাথ দেখতে পেলেন যে ক্রমশ ঠাকুরের প্রতি তার আকর্ষণ বাড়ছে, যে এই লোকটির কাছে যাব না, এই ভাব নরেন্দ্রনাথের ভেতরে কোনো দিন আসেনি। কিরকম সেই ঘটনা, খুব সুন্দর ঘটনা। ঠাকুর পরীক্ষা করছে, আসছে, কথাও বলছে, অন্যদের সাথে কথা বলছে, দিকে তাকাচ্ছে না, মুখ ঘুরিয়ে এদিকে অন্যদিকে কথা বলছে। বেশ কয়েকদিন চলে গেছে, চলে যাওয়ার পরে, আরে তুই আসিস, আমি তোর সাথে কথা বলি না, তোর দিকে তাকাই না, তবু তুই আসিস কেন? আপনার কথা শুনছে না, আপনাকে এই যে আকৃষ্ট, এই যে দেখা, যাকে ভালোবাসি, যাকে ভালোবাসার বস্তু হিসাবে পেয়েছি, আশ্চর্য একটি জিনিস দেখা এবং পরীক্ষা করা, যে আমি শাস্ত্রের মধ্যে যেসবগুলো পেয়েছি সেসব যে সামনে মোটামুটি একটা যেন আভাস দেখা যাচ্ছে, সেটা সত্য কিনা সেইভাবে তিনিও পরীক্ষা করছে। নরেন্দ্রনাথ পরীক্ষা করে সহসা মাথা নেই আর পারত না, জিজ্ঞাসা করছেন সবাই যে এটা মাপছে, সবাই মানুষ, আমি কেন মানবো? আমি সামনে যেটা না দেখি, মাস্টার মশাই বলছেন তোমার সামনে যদি এখন ঈশ্বর এসে বলে আমি ঈশ্বর, তুমি কি করে বিশ্বাস করো? না, প্রুফ চাই।
দেখতে তখনও এটা যে আমি যেরকম সেরকম দেখছি ভগবানকে। কারণ ঠাকুর বলেছেন, যখন নরেন্দ্র জিজ্ঞাসা করেছে যে আমি ভগবান দেখেছি, তোকেও দেখাতে পারি, একবার দেখেছি তো তাই নয়, তোকে যে তার চাইতেও স্পষ্ট দেখেছি। এখন তার চাইতেও স্পষ্ট দেখাটা কিরকম? এবং যারা বিয়ে ঠিক করে, যার কন্যার মা বাবা, পিতার মা বাবা মেয়েকে ছেলেকে যখন বিয়ে দেয়, তখন কন্যার উপরের রূপটা দেখে, মানে ব্যবহারিক ব্যবস্থা। ছেলেটাকে যখন দেখে তার বাইরের ব্যবস্থা ডাইরেক্টলি দেখে। কিন্তু বিয়ের 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পরে তখন ছেলের পরিবার কন্যাটিকে চিনতে পারে, কন্যার মা বাবা তার জামাইয়ের পরিবার তাদেরকে চিনতে পারে। এই যে চেনাটা, যে মেয়েটি কিরকম আর ছেলেটি কিরকম, এই যে বোধ হওয়া, সেটা হচ্ছে স্পষ্ট দেখা। কিন্তু তার আগে কেউ কাউকে স্পষ্ট দেখতে পারেনি। সেরকম ঠাকুর বলছেন, আমি সেটা আরো স্পষ্ট দেখতে পাই, কারণ ঈশ্বরের সাথে আমার কথা বলি। ঠাকুর বলছেন এর ভিতরে যেন একজন কেউ আছে। কাশীপুরে বলছেন এর ভিতরে 2 জন আছে, একজন তিনি অর্থাৎ মা, আরেকজন তার ভক্ত, যার এই গলাতে রোগ হয়েছে। অর্থাৎ ঠাকুরের শরীরটা নিয়ে ঠাকুর নিজে একটা, আর মা জগদম্বা যিনি জগৎজননী আদ্যাশক্তি বা ব্রহ্ম, আমরা যেটা বলি সচ্চিদানন্দ, তিনি আরেকটা রয়েছে। সেই জিনিসটা নরেন্দ্রনাথ শাস্ত্রে যেরকম করেছেন, দিনের পর দিন গুরু শিষ্য পরম্পরা থাকতে 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 শেষ সময় যখন কাশীপুরে এসে তখনও বলছেন নরেন্দ্রনাথ যে ঠাকুর, যে সবাই যা বলছে, সবাই যা বলে সেটাই তো বিশ্বাস, সেটাই তো সবাই বলছি, সবাই বলে বলুক, আমি বলবো যতক্ষণ আমার উপলব্ধি না হচ্ছে আমি বলবো। ঠাকুর একদিন বসে আছেন কাশীপুরে, পাটির শীতল পাটির উপরে এরকম করে আনন্দ লিখছেন শুধু যে রাধিকে, নরেন্দ্রনাথকে তুমি কবে দয়া করো? তার কিছুদিন পর তিনি দেখতে পেলেন যে এক পরমা সুন্দরী নারী নীল ঘাগরা করে জ্যোতির্ময়ী এগিয়ে যাচ্ছে। নরেন্দ্রনাথ দেখছেন। তার কিছুক্ষণ পর দেখছেন যে ঠাকুর আর ঠাকুরেশ্বরের মধ্যে রাধিকা যে মিলিয়ে গেল। তখন ঠাকুরের নরেন্দ্রনাথের বোধ হলো যে রাধিকে সেই শ্রীরামকৃষ্ণ। তারপরে নরেন্দ্রনাথের সমাধি হল, নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধি হওয়ার পর গোপাল দাদা এসে বলছেন নরেন মরে গেছে। থাক শালা, আমাকে এতদিন ধরে জ্বালাচ্ছিল, এখন বুঝুক। নরেন্দ্রনাথ দেখছেন এটা
The master, as I saw him, লিখেছেন সিস্টার নিবেদিতা মাধবানন্দজি তার অনুবাদ করেছেন। তো স্বামীজি সমাধিস্থ অবস্থায় বসে আছেন, দেহবোধ ওনার আদৌ একবার ছিল না, যদিও সমাধি অবস্থায় দেহবোধ থাকেও না, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যে ওনার মাথাটা আছে এবং তা সেই মাথাটা জ্যোতির্মণ্ডলে আবৃত হয়ে আছে। যখন একটু শরীর হলো তখন বলছেন আমার হাত কোথায়, আমার পা কোথায়? তারপর যখন পূর্ণ শরীর বোধ হলো, ঠাকুরের কাছে যখন গেলেন, বললেন যে এখন বুঝলি তো, এখন মায়ের কাজ করবি, তারপর আমি তালা খুলে দেবো। তারপরও শেষ মুহূর্তে একদিন নরেন্দ্রনাথকে কাছে ডেকেছেন, ডেকে বলছেন, কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন, নরেন্দ্রনাথ সমাধিস্থ হয়েছে, দুজন সমাধিস্থ। নরেনের যখন সমাধি অবস্থা থেকে মন নেমে আসে, তিনি দেখছেন যে ঠাকুর কাঁদছেন, বহু করে কাঁদছেন, আর বলছেন আমি আজ তোকে সব দিয়ে তোকে দেব। অর্থাৎ ঠাকুর যা সাধন ভোজন করেছেন সেটি নরেন্দ্রনাথকে তিনি দান করলেন জগৎ কল্যাণার্থে। এখন যিনি মা, গুরুপত্নী মা হিসেবে, কিন্তু গুরুপত্নী মা হিসেবে সব ঠাকুরের সন্তানরা দেখলেও নরেন্দ্রনাথ কিন্তু নির্বিকল্প সমাধি যখন হয়েছে তারপর কিন্তু তিনি মাকে গুরুপত্নী মা হিসেবে দেখেননি, তিনি দেখেছেন স্বয়ং জগদম্বা। যখন নরেন্দ্রনাথ কালী মানতেন না, দারিদ্র অবস্থায় পড়ে ঠাকুরের কাছে যখন সেই বর পেয়েছেন, ঠাকুরের মুখ দিয়ে সেই বর বেরিয়েছে, ঠাকুরও জানতেন তাকে এই বর না দিলে সে মায়ের কাজ করবে, তাকে দিয়ে মায়ের কাজ করানো যাবে না, তাই ঠাকুর কতটুকু বলবে, মা জগদম্বা ইচ্ছায় পেটের মোটা ভাত কাপড়ের অভাব হবে না, তোমার এটা হোক, এরকম বলে আশীর্বাদ করেন বা বর দেন, এরকম বলেছেন। নীতিবাচক হিসেবে ইতিবাচক কথা, যে তোমাদের মোটা ভাত কাপড়ের অভাব হবে। তখন তিনি সেই মায়ের গানটি শিখেছিলেন, আমার মা পরমেশ্বরা, সারা রাত তিনি এই গানটি গিয়েছেন। ঠাকুরের মুখের কথা শুনে যে সন্তুষ্ট হয়ে করেছেন তা নয়, তার ভেতরে সেই বোধটাই হয়েছিল ঠাকুর যখন বলেছেন, এবং তিনি তিনবার মায়ের কাছে গিয়ে জাগতিক কিছু প্রার্থনা করতে পারলেন না, ভেতরে তার যে ভাব, সেই ভাবটি বেরিয়ে এসে বলল, মা আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, আর কিছু চাই, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য। তিনবারে। তখন নরেন্দ্রনাথ ভাবছেন যে এটা
ঠাকুরেরই জন্য ঠাকুরকে ধরে বসলেন, কিন্তু ঠাকুর শেষ পর্যন্ত তাকে নীতিবাচক হিসেবে বরদান করতে বাধ্য হলো। কিন্তু বরদান দিয়েছে ঠিক আছে, কিন্তু মাকে কি দৃষ্টি হিসেবে নরেন্দ্রনাথ তখন দেখছে? তখন তিনি বুঝতে পেরেছেন, যখন নির্বিকল্প সমাধি হয়েছে, যে জগৎ জননী যে রাধিকাজিকে যে দর্শন করেছে, তিনি ঠাকুরকে সাথে মিলিয়ে গেছেন। ঠাকুর স্বয়ং রাধিকাজি, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, যে আধা রাধা আধা কৃষ্ণ তুমি বৃন্দাবনে হয়েছে, কিন্তু তুমি একই ঠাকুরেরই আরেকটি রূপ মা শারদা। তাই তিনি মাকে সেই হিসেবে দেখেছেন যে তিনি আদ্যাশক্তি। যখন ঠাকুরের ইচ্ছা প্রকাশ হলো ভিক্ষান্ন তিনি খাবেন, সবাইকে বললেন ভিক্ষা করে নিয়ে আসতে। সবাই বলে ভিক্ষা যেতে, নরেন্দ্রনাথ প্রথমেই গেলেন মায়ের কাছে। মা ভিক্ষে দিলেন, একটি টাকা ভিক্ষে দিলেন। এই যে জগৎজননী ভাবটা তিনি বিদেশ থেকে লিখছেন মহাপুরুষ মহারাজকে, তারক ভাই তোমরা এখনো বুঝে উঠতে পারোনি মা কে, মা ঠাকুরকে তোমরা বুঝে উঠতে পারোনি। তাকে কেন্দ্র করে সেই উপনিষদ যুগের গার্গী, মৈত্রী, অনুসূয়া, ওনারা যারা ছিলেন তারা আবার জাগৃত হবেন এই মা জগৎজননীকে কেন্দ্র করে। তাহলে তোমরা বুঝতে পারবে, এখন তোমরা বুঝতে পারবে। কত আগে স্বামীজি সেই চিন্তা, মাকে নিয়ে সেই চিন্তা, মা সম্বন্ধে নরেন্দ্রনাথের চিন্তা এবং নরেন্দ্রনাথ সম্বন্ধে মায়ের চিন্তা। নরেন্দ্রনাথকে সবাই বলছে, বিভিন্ন জায়গাতে বড় বড় রাজা মহারাজরা বলছে যে আপনার স্থান এখানে নেই, আপনার এই চিকাগো ধর্ম মহাসভা আপনার যাওয়া। সবাই এত উৎসাহ দিচ্ছে, সঙ্গে ঠিকই তো, তাই তো আমাকে যাওয়া তো উচিত। তারা ঠিকই বলছেন, আমার বাড়িতে শক্তি আছে। এই ভাবগুলো স্বামীজিকে আদৌ প্রভাবিত করেনি। তিনি তাদের কোনো কথা গ্রাহ্যই করছেন। তাঁর চিন্তা হচ্ছে যে ভারতবর্ষের কি করে উদ্ধার হবে, কি করে ভারতবর্ষকে এই অতল জল থেকে তোলা যায়, সেই চিন্তাকে ওনাকে তাড়িত করে বেড়াচ্ছে। এবং ঠাকুরের নির্দেশ কি করে ভারতকে জাগরণ করা হবে, এবং সেই আমাদের উপনিষদ যুগে সেই যে ভাবধারা, মুনি ঋষিদের ভাবধারা, বিদুষী মহিলাদের ভাবধারা, সেটাকে কি করে তুলবেন, সেই চিন্তাই ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। ওই পার্লামেন্টে আমেরিকায় গিয়ে বক্তৃতা করার জন্য তার মনে একটু উদ্গ্রীব হয়নি। তারনায় থাকতে না পেরে সাঁতরে গেছেন কন্যাকুমারী সেই শিলাখণ্ডে, যেখানে হাঙর চলা হয়, সেখানে বসে কথা আছে। সেখানে বসে তিনি ভিনাবস্থায় বসেছিলেন। একদিন দেখছেন ঠাকুর সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন, নরেন্দ্রনাথকে ডাকছেন। এই দর্শন উনি পেয়েছেন। তাঁদের তো দর্শন সত্যস্বরূপ, সত্য সংকল্প দর্শন, তাও তিনি বিশ্বাস করছেন না। ঠাকুর তাকে দর্শন দিয়েছেন, তা মশা কাটছে ওরা সবাইকে। ঠাকুর তাদেরকে এই দর্শনে তিনি সন্তুষ্ট হচ্ছেন না। তার ভিতরে সাথে সাথে এটা প্রস্ফুটিত হলো, আরে মা তো ঠাকুরেরই অর্ধাংশ, মাকে কেন না জিজ্ঞাসা করি। তিনি সাথে সাথে চিঠি লিখলেন মাকে, মা এরকম সবাই বলছে
যাওয়ার ব্যাপারে। কিন্তু স্বামীজির চিঠি আসার আগে মায়ের একটা দর্শন হলো। কি দর্শন? এই যে দর্শন, এগুলো চট করে ব্যবহারিক জগতের জন্য কি করে তার প্রোগ্রাম পরিণতি কম্পিউটারাইজ হয়ে গিয়ে সাথে সাথে সেগুলি ইমপ্লিমেন্ট হওয়া, কি সুন্দর জিনিস। মা গঙ্গাতে নেমেছেন, গঙ্গা নেমেছেন না, গঙ্গার ধারে আগে নীলাম্বর বাবু দেখছেন যে ঠাকুর কোত্থেকে এসে গিয়ে গঙ্গাতে মিশে গেছে, আর তার পিছনে নরেন্দ্রনাথ এসে ভাবে জল ছিটাচ্ছেন, অগণিত নরনারী হয়ে যাচ্ছে। মা কিছুদিন গঙ্গাতে নামতে পারেননি স্নান করার জন্য, কারণ ঠাকুর গঙ্গাতে আসছেন পাদে স্পর্শ হয়ে যাবে। মা বুঝতে পেরেছেন এই দর্শনের মাহাত্ম্য কি, এই দর্শনের কি ব্যাপার। যখন নরেন্দ্রনাথের চিঠি এলো, অখণ্ডানন্দ মহারাজের সাথে যখন স্বামীজি যাচ্ছেন, এতে যাবেন, তিব্বতে যাবেন, মাকে প্রণাম করতে যাচ্ছেন, বেরোবেন, অখণ্ডানন্দ মহারাজকে বলছেন, বাবা আমাদের সর্বস্ব তোমার হাতে দিলাম, আমাদের না, আমার সর্বস্ব তোমার হাতে দিলাম, দেখুন মরণের যেন খাওয়ার কষ্ট না হয়। কোথায় কোথায় খাবেন, কোথায় থাকবেন তার কোনো ঠিক নাই, তবে বলে দিচ্ছেন নরেন্দ্রের জন্য খাওয়া। জানেন যে ঠাকুরের মরে, তার যেন কষ্ট না হয়। কিন্তু সেই যখন নরেন্দ্রনাথের চিঠি এলো বিদেশ যাবেন, উনি বলতেন, না বাবা কোথায় যাবে, বিদেশ যাবে, কোথায় যাবে, কি করবে, কি করে যাবে, পয়সা কোথায়, এইসব ভাব মাকে অভিভূত করেনি। সাথে সাথে মায়ের ওই ঠাকুরের দর্শন যেটা হয়েছে, যেটা ঠাকুর দর্শন দিয়েছেন, অতএব ঠাকুর সেটা কোনো না কোনো রকম নরেন্দ্রনাথকে দিয়ে করাবেন। মা সাথে সাথে বলতেন, হ্যাঁ বাবা অবশ্যই যাবে, তোমার জন্যই এটা হচ্ছে। নরেন্দ্রনাথ এখন মায়ের আদেশ হলো আমি যাই, এখন আমি নিশ্চিন্ত। এই ছিল নরেন্দ্রনাথ শ্রী মা শ্রী ঠাকুরের ব্যবহারিক তথা পারমার্থিক জগতের মধ্যে যে সম্পর্ক, তার যে সেতু, সেই সেতু নির্মাণ এখনো নরেন্দ্রনাথ তথা তারপরে ক্রমশ গুরু শিষ্য পরম্পরা, এই সেতু বন্ধন চলে আসছে। পারমার্থিক জগৎ তথা ব্যবহারিক জগৎ, এই ব্যবহারিক জগৎ এবং পারমার্থিক জগৎ যখন তার সেই যেমন জল আর ময়দা বা আটা মেশালে লুচি তৈরি হয়, যেরকম হয়, সেরকম পারমার্থিক জগৎ এবং ব্যবহারিক জগৎ ধারণ করবে, তখন এই সেতু বন্ধন হবে। আজ আমরা মশাদের কামড় আর না খেয়ে ঠাকুর মা স্বামীজির চরণে আর প্রভু মহারাজ বলছেন, দশম প্রেসিডেন্ট গিরিশানন্দ মহারাজের যে একটা দিব্য জীবন বই আছে, সেটা কে কে পড়েছেন? এটা একটা সুন্দর গল্প আছে মহারাজের, এই গল্পটা বলে এটা শেষ করে একটু মশার কামড় খাওয়া হবে। মহারাজ তখন কলেজে পড়তে একদিন ছুটির সময় বন্ধু বান্ধবদের নিয়ে চিড়িয়াখানায় গেছে। চিড়িয়াখানায় গিয়ে হাতে একটা লাঠি ছিল, বন্ধুদের মধ্যে থাকে না এরকম লাঠি নিয়ে ঘুরছেন, দেখছেন চিড়িয়াখানা তো শিম্পাঞ্জির খাঁচার সামনে এসে লাঠিটা শিম্পাঞ্জির দিকে এরকম ধরে দেন, শিম্পাঞ্জি এসে লাঠি ধরেছে।
মহারাজের শরীর তো রোগা পটকা টেনে নিয়ে চলে যাচ্ছে, বন্ধু বান্ধবদের বলতে আর ধর ধর ধর, সবাই ধরেছে, শিম্পাঞ্জি ধরে টানছে, ওনারাও টানছে, শিম্পাঞ্জি টানছে, ওনারাও টানছে, মহারাজ বললেন, ছেড়ে দে, সব ছেড়ে দিয়েছে, শিম্পাঞ্জি ডিগবাজি খেয়ে ফেলেছে। লাঠিটা হাতে নিয়ে দেখি আর কি ব্যাপার, আমি এরকম ভাবে ডিগবাজিতে উল্টে পড়ে গেলাম, ও লাঠিটা দেখছে আর চিন্তা করছে। আর মহারাজ আর বন্ধু বান্ধবরা খুব কিছু আর জায়গাতে গিয়ে বসেছেন, আর ও হাসছে না, শিম্পাঞ্জির অবস্থা দেখছেন আর ওনারা হাসে কুটি কাটছে। এই অবস্থায় আরেকটা এরকম অনেকে আছে তো, একটা দলের পর একটা দল আসতে দেখছে, এরকম আরো 3-4টে ছেলে এরকম গেছে, শিম্পাঞ্জি লাঠিটা আর কি, ওরা লাঠিটা ধরেছে, ওখানে টানাটানি করছে, এবার শিম্পাঞ্জিটা ছেড়ে দিয়েছে, ছেলেগুলো পড়ে গেছে, আর ওনারা আরো হাসতে শুরু করে দেয়, শিম্পাঞ্জি হাসছে আবার। তো এই হলো গল্প। তো আমাদের